আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আমি হাবিবুর রহমান, প্রভাষক হিসাব বিজ্ঞান, জোরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ। নবম শ্রেণীতে যারা উত্তীর্ণ হয়েছে, অলরেডি ভর্তি হয়ে গেছো ব্যবসা শিক্ষা শাখা, আর এই বছর যারা দশম শ্রেণীতে অলরেডি আসো, তাদের কিন্তু করোনাকালীন সময় সবটুকু সময় তোমাদের অতিবাহিত হয়ে গেছে, ক্লাস ওভাবে অনুষ্ঠিত হয়নি। আজকে আমি জাবাদা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। আমার এই পেজটাতে যারাই দেখবা, স্টুডেন্ট যারা আছে, বেসিক্যালি একটু লাইক দিয়ে রাখবা, কারণ আমি মোটামুটি এই পেজে এখন থেকে মোটামুটি লাইভ ক্লাস নিব। যারই হবে, তোমরা অবশ্যই একটু পেজটাতে লাইক দিয়ে রাখবা আর কমেন্টস করে জানাবে তোমাদের অবস্থান কি। সায়েন্স থেকে কোনো স্টুডেন্ট আসতে পারে, সদ্য সে নবম শ্রেণীতে যে স্টুডেন্টরা ভর্তি হয়েছে, সে অ্যাকাউন্টিং নিয়ে কোনোদিন আলোচনা করেও নাই, দেখেও নাই, শুনেও নাই। কেউ লাইনে থাকলে আমাকে কমেন্টস করে একটু জানানোর সুযোগ হলে জানায়েন। আমি সাউন্ডটা সম্পর্কে একটু জানতে চাচ্ছি, সাউন্ডটা ঠিকঠাক আছে কি না। মনে হচ্ছে সাউন্ডটা ঠিক আছে, তাহলে আমি শুরু করতে পারি। যে সায়েন্স থেকে আসছে সে তো আসলে হিসাব বিজ্ঞান জানে না, সে হিসাব বিজ্ঞান পড়ে নাই, হিসাব বিজ্ঞান বিষয়টা আসলে কী নিয়ে আলোচনা করে। হ্যাঁ, যে যখনই দেখবা আমার ভিডিওটা সিরিয়াস হয়ে একটু দেখে রাখবা। আমি শুরু করতে যাচ্ছি। যে প্রথমে আমরা বেসিক্যালি হিসাব বিজ্ঞান কী হিসাব বিজ্ঞান বিষয়টা ইতালি ভেনিস নগরীতে, হ্যাঁ, এই যে লুকা পেসুইলি, তিনি দুতরফা দাখিলার উপর একটা সর্বপ্রথম বই লেখেন। সেই বইটা হচ্ছে 1494 সালে। বইটার নাম সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনালিটা। তিনি একজন ধর্মযাজক ছিলেন, হ্যাঁ, ইতালি ভেনিস নগরীর বাসিন্দা, গণিতবিদ ছিলেন। ওই জায়গা থেকে আমাদের বেসিক্যালি আধুনিক হিসাব বিজ্ঞানের গোড়াপত্তন। তো হিসাব বিজ্ঞান বিষয়টা কোন বিষয় নিয়ে আলোচনা করবে, সেই বিষয়গুলো আমি আজকে শুরু থেকে, যারা একদম নবম শ্রেণীতে ভর্তি হয়েছ বা গত বছর দশম শ্রেণীতে ভর্তি হয়েছ, তেমন কিন্তু ক্লাস হয় নাই, যার জন্য আমি কেউ যদি অনলাইনে হয়তো কে লাইভে আসছে, তাহলে এটা তোমার পেজ হয়তো অনেকে জানা নাই। এটা যে আসেন কমেন্টস করে জানাতে পারবেন। আমি শুরু করতে যাচ্ছি। স্টুডেন্ট থাকবে এমন না, অন্য কেউ থাকতে পারে, কিন্তু আমি চাচ্ছি যে নিয়মিতই ক্লাস নিব। এই পেজটাতে আমি পেজটা প্রমোট করতে যাচ্ছি, আমাকে সবাই সহযোগিতা করবেন। নবম শ্রেণীর স্টুডেন্ট সেই হিসাব বিজ্ঞান শুরু করবে। আসলে হিসাব বিজ্ঞানটা কি, সেই বিষয়টা আগে একটু জানা উচিত। হিসাব বিজ্ঞান হচ্ছে এমন একটা শাস্ত্র বা বিষয়, যে এটা কোনো প্রতিষ্ঠানের সংগঠিত আর্থিক লেনদেনগুলো কি করে, কোনো প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনগুলো, সংগঠিত আর্থিক লেনদেনগুলো লিপিবদ্ধকরণ করে, শ্রেণীবিন্যাসকরণ করে, ব্যাখ্যা বিশ্লেষণ করে, আর্থিক প্রতিবেদন প্রস্তুত করে, এবং আগ্রহী যে পক্ষ আছে, হিসাব বিজ্ঞানের ইনফরমেশন স্বার্থ সংশ্লিষ্ট যে সমস্ত পক্ষ থাকবে, তাদের হিসাব বিজ্ঞান সম্পর্কে জানা জরুরি, হিসাব বিজ্ঞান প্রতিষ্ঠান সম্পর্কে জানা জরুরি। সুতরাং তাদের কাছে ইনফরমেশনগুলো কী করে প্রোভাইড করব, সেই শাস্ত্রটাই হচ্ছে হিসাব বিজ্ঞান। এই হিসাব বিজ্ঞানের কাজ অন্য কোনো শাস্ত্র কিন্তু করতে পারবে না। যারা সায়েন্স থেকে বা সদ্য যারা কমার্সে ভর্তি হয়েছে, তোমাদের হিসাব বিজ্ঞান সম্পর্কে ধারণা নাই। তোমাদের অবশ্যই একটু ডেভেলপ করতে হবে। হুটহাট করে মূল অঙ্কে চলে গেলে তোমাদের কাজ করবে না। তো আর্থিক লেনদেন মনে রাখতে হবে কি, আর্থিক লেনদেন হবে যে আর্থিক লেনদেন চেনার জন্য, কোন লেনদেন আর্থিক কোন লেনদেন অনার্থিক বোঝার জন্য আমি কিছু বেসিক আলোচনা করে রাখবো, সেটি একটু মনে রাখবা। যেমন প্রথম যদি হয়, তোমরা ঘটনা থেকে লেনদেনের উৎপত্তি, সেই বিষয়টা মনে রাখবা। তো সব ধরনের ঘটনা কিন্তু হিসাব বিজ্ঞান আলোচনা করে না। হিসাব বিজ্ঞান আলোচনা করবে কি, যে সমস্ত ঘটনার মধ্যে সব ধরনের ঘটনা থেকে লেনদেনের উৎপত্তি, এই জিনিসটা আমি একটু লিখে রাখতে পারি, যেহেতু তোমরা প্রথম। ঘটনা থেকে লেনদেনের উৎপত্তি, এই বিষয়টা মনে রাখবা। তোমাদের হুটহাট করে চলার সময় নাই, তোমাদের আস্তে ধীরে আগাইতে হবে। ঘটনা থেকে কি, লেনদেনের উৎপত্তি, আর সব ধরনের ঘটনা কি নয়, লেনদেন নয়, তবে সব ধরনের লেনদেন কিন্তু ঘটনা। এই কথাটা মনে রাখতে হবে। কি রাখতে হবে? সব ধরনের ঘটনা কি নয়, সব ধরনের ঘটনা লেনদেন নয়, লেনদেন নয়, কিন্তু সব ধরনের লেনদেন কি, অবশ্যই কি হবে, সব ধরনের লেনদেন কিন্তু ঘটনা। আবার তো কোন ঘটনাগুলো হিসাব বিজ্ঞান আলোচনা করে, সেই বিষয়ে আমি আলোচনায় আসবো। মাঝে মধ্যে নেটটা একটু ডিস্টার্ব করতেই পারে, আপনারা একটু সময় নিয়ে দেখবেন। লাইভ ক্লাস তো একটু ডিস্টার্ব হইতেই পারে, স্বাভাবিক সেটা।
মাঝে মধ্যে একটু লেখা অস্পষ্ট দেখা যেতে পারে, এটা হচ্ছে নেটের সমস্যার কারণে। আপনারা সময় নিয়ে একটু দেখতে থাকবেন, প্রমোট হয়ে যাবে। হ্যাঁ, প্রথম দিন একদিন ক্লাস করে আপনার অত বেশি জানা দরকার নেই, অল্প অল্প জানেন। আমি চাচ্ছি নিয়মিতই ক্লাস করাবো এই পেজটাতে। একদম সায়েন্স থেকে বা আর্টসে মাত্র অষ্টম শ্রেণীর একজন স্টুডেন্ট, সে কমার্সে ভর্তি হয়েছে, বা ওই আগে সায়েন্স থেকে আসছে সে কমার্সে ভর্তি হয়েছে, তার জন্য কিন্তু এগুলো খুবই বিষয়। তো যে সমস্ত ঘটনার মধ্যে একটু লিখে রাখি, হ্যাঁ, বললে হয়তো অনেকেই যারা পরীক্ষার্থী আছো বা কমার্সের স্টুডেন্ট তারা লিখে রাখতে পারো যে সমস্ত ঘটনার মধ্যে কি আছে। এটা আমার মতন করে লেখা, এটি আসলে কোনো না বোঝার জন্য। যে সমস্ত ঘটনার মধ্যে কি আছে, 3টি বৈশিষ্ট্য, মিনিমাম কত, ন্যূনতম 3টি বৈশিষ্ট্য বিদ্যমান থাকবে। 3টি বৈশিষ্ট্য কি থাকবে, বিদ্যমান থাকবে। আমরা তাদেরকে কি বলতে পারি, বিদ্যমান থাকবে। তাদেরকে কি বলা যাবে, লেনদেনের অন্তর্ভুক্ত করা যাবে। তাদেরকে কি করা যাবে, লেনদেনের অন্তর্ভুক্ত করা যাবে, বা তাদেরকে লেনদেন বলা যাবে। হ্যাঁ, লেনদেনের অন্তর্ভুক্ত করা যাবে, লেনদেনের অন্তর্ভুক্ত করা যাবে। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। আমি অনেক বেশি জটিল বিষয় লিখি না যে বুঝতে পারবা না। এবার আমি আসবো যে ঘটনাগুলা, বৈশিষ্ট্যগুলা কি কি। এই যে আমি 3টা বৈশিষ্ট্য লিখতেছি, একদম সিম্পল বৈশিষ্ট্য, কিন্তু অনেকে এই বৈশিষ্ট্যগুলা কিন্তু পারে না। 3টা বৈশিষ্ট্য কি কি তাহলে? প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে অবশ্যই অর্থের অঙ্কে কি হবে, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হবে। অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, কত টাকার ট্রানজ্যাকশন সেটা অবশ্যই বুঝতে হবে, এছাড়া কিন্তু লেনদেন হবে না। তারপরে ছিল 2টি পক্ষ অবশ্যই থাকবে, 2টি পক্ষ থাকবে, আর আর্থিক অবস্থার কি হবে, পরিবর্তন হবে। আর্থিক অবস্থার পরিবর্তন হবে। তো 2টা পক্ষ থাকবে, আর্থিক অবস্থার পরিবর্তন হবে, এই 3টা বিষয় অবশ্যই মনে রাখতে হবে। হ্যাঁ, 2টা পক্ষ থাকবে, আর্থিক অবস্থার পরিবর্তন হবে। এবার আমি আসি যে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য আমরা জানি, টাকা পয়সা নাই যে জায়গায় সেটা কিন্তু লেনদেন হবে না। টাকা পয়সা থাকলে আমরা লেনদেন প্রাথমিকভাবে তাকে বলতে পারি লেনদেন। 2টা পক্ষ, এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা আছে, আর আর্থিক অবস্থার পরিবর্তন, এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা আছে। আমরা জানি প্রতিষ্ঠান এবং মালিক কিন্তু ভিন্ন পক্ষ, এটা আমরা বুঝি সবাই। প্রতিষ্ঠান এবং মালিক কি পক্ষ, ভিন্ন পক্ষ। প্রতিষ্ঠান এবং মালিক কিন্তু এক পক্ষ না। বিজনেস এন্টিটি ধারণা বা ব্যবসায়িক সত্তা ধারণা অনুযায়ী প্রতিষ্ঠান এবং মালিক ভিন্ন পক্ষ, 2টা পক্ষ বিদ্যমান, কিন্তু একটা পক্ষ না। হ্যাঁ, প্রতিষ্ঠান মালিক ভিন্ন পক্ষ। তাহলে প্রতিষ্ঠান যদি, তাহলে প্রতিষ্ঠান এবং মালিক 2 পক্ষ হয়ে গেল, তার মানে 2টা পক্ষ কিন্তু হয়ে গেছে। আমার বিজনেস আমি শুরু করলাম, তাহলে বিজনেস তো অন্যের সাথে এখনো ট্রানজ্যাকশন শুরুই করি নাই, মাত্র বিজনেস শুরু করলাম, বেচা কিনা শুরু করি নাই, কোনো কিছু শুরু করি নাই। তাহলে 2টা পক্ষ হয় কি করে? অনেকে কিন্তু এই প্রশ্নটা থাকতে পারে, না আমার বিজনেস আমি শুরু করলাম, 2টা পক্ষ হয় কি করে? আমি তো কারোর সাথে বেচা কিনা শুরু করি না, কারোর কাছ থেকে ঋণ নেই নাই, ঋণ দেই নাই, ট্রানজ্যাকশনই স্টার্ট হয় নাই, তারপরে 2টা পক্ষ হয় কি করে? আপনার প্রতিষ্ঠান এক জিনিস, আর আপনি নিজে যে একজন ব্যক্তি সেটা কিন্তু আরেক জিনিস। তার মানে আপনার প্রতিষ্ঠানের সাথে আপনার ট্রানজ্যাকশন শুরু হয়ে গেল, কিন্তু আপনি প্রতিষ্ঠানকে প্রোভাইড করছেন। প্রতিষ্ঠান, আমরা আসলে বেসিক্যালি প্রতিষ্ঠানও একটা ব্যক্তিবাচক হিসাব, আর মানুষ কৃত্রিম। প্রতিষ্ঠান যে ব্যক্তি, এটা আসলে কৃত্রিম ব্যক্তিবাচক হিসাব, এটা অ্যাকচুয়াল ব্যক্তিরা। আমরা মানুষ যারা, আমাদের মানুষের মতন ব্যক্তিরা, কিন্তু এই জন্য এটাকে কৃত্রিম ব্যক্তিবাচক হিসাব বলা হয়। আশা করি বিষয়টা ক্লিয়ার এতক্ষণের মধ্যে। তো কৃত্রিম ব্যক্তিবাচক হিসাব প্রতিষ্ঠান, তো প্রতিষ্ঠান আর আপনি 2টা পক্ষ হয়ে গেছে, লেনদেন শুরু হয়ে গেল। আর্থিক অবস্থার পরিবর্তন, এই বিষয়ে একটু বিস্তারিত পরবর্তী সময় তোমরা আরো ভালো করে বুঝতে পারবা। আমরা হিসাব সমীকরণের নাম কিন্তু শুনছি, আর আমরা হিসাব একটু আর্থিক সমীকরণটা নিয়ে আমি একটু, আর্থিক অবস্থার যে পরিবর্তন সেটা নিয়ে আমি একটু আলোচনা করব, একটু পরে করি। আগে বেশি আরও কিছু বিষয় আলোচনা করি। প্রাচীন পদ্ধতিতে হিসাব ছিল 3 প্রকার, কিন্তু আমাদের সবচেয়ে বেশি এখন প্রয়োজন আধুনিক। আমি 2টাই লিখে দিব। আধুনিক পদ্ধতিতে হিসাব কিন্তু কয় প্রকার? 5 প্রকার। আধুনিক পদ্ধতিতে হিসাব কয় প্রকার? 5 প্রকার। সেই 5 প্রকারগুলো কি কি এবং একটা সম্পর্কে একটু জানা উচিত। কিন্তু আমরা প্রথমে লিখব সম্পদ। সম্পদ মানে অ্যাসেট। অ্যাসেটকে আমরা শর্টকাটে এ দ্বারা প্রকাশ করি। 2 নম্বর আমরা লিখতে পারি ব্যয় বা খরচ, সেটাকে আমরা এক্সপেন্স দ্বারা প্রকাশ করি। এক্সপেন্স মানে ইএক্স লিখি অনেক সময়। 3 নম্বরে হচ্ছে আমরা আয় বা রেভিনিউ লিখতে পারি, আয় বা
রেভিনিউ। তো আয়ও হয় অনেক ইনকাম অথবা আর দ্বারা প্রকাশ করা যায়। 4 নম্বরে ছিল দায়। দায় হচ্ছে কি, আমি সংজ্ঞাগুলোও বলবো, আগে একটু লিখে দিই। লাইবিলিটিস এল দ্বারা প্রকাশ করা হয়। আর 5 নম্বরে ছিল মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব মানে অনার্স ইকুইটি। অনার্স ইকুইটি বা শুধু ইকুইটি, 9-10 বইতে বেসিক্যালি ইকুইটি থাকে, অর্থাৎ শুধু ই বা ওই থাকতে পারে, যেটাই থাকুক দুইটাই কিন্তু সঠিক। হ্যাঁ, তো এই প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমাদের জানা উচিত, কোনটা কি এক বিষয়, আর হচ্ছে কোনটা আয় হয় কোনটা ব্যয় হয় সেটাও একটু জানা উচিত। প্রত্যেকটা সংজ্ঞা যদি আমরা একটু জানি তাহলে আমাদের আনসার করা সহজ হবে। আর তাহলে আমরা ওই সমীকরণটাও বুঝবো, আর ওই আর্থিক অবস্থা যে পরিবর্তন এই বিষয়টা ক্লিয়ার হবে। আমি কিন্তু কোন বিষয়গুলো হবে, যেমন দুর্ঘটনায় কোনো মানুষ মারা গেল, কোম্পানির অনেক ক্ষতি হয়ে গেল, কিন্তু সেটা লেনদেনের অন্তর্ভুক্ত হবে না, কারণ মানুষ মারা গেলে সেটা টাকাতে পরিমাপ করা কিন্তু যায় না। তাহলে আমাদের এই কোনগুলা হিসাব বিজ্ঞান আলোচনা করে সেই বিষয়ে আমি বলছি যে কোনো প্রতিষ্ঠানে সংগঠিত আর্থিক লেনদেনসমূহ, আর্থিক লেনদেনগুলা কি করা হবে, যে লিপিবদ্ধকরণ করা হবে, শ্রেণীবিন্যাসকরণ করা হবে। যেমন এলোমেলো কিন্তু থাকবে না, কোনো সময় ভাড়া, কোনো সময় বিক্রয়, কোনো সময় মূলধন, কোনো সময় উত্তোলন, সবগুলা মিশ্র আকারে থাকবে না, একটা সিকোয়েন্স অনুযায়ী থাকবে। কত টাকা ভাড়া দিলাম, কত টাকা বেতন দিলাম, প্রত্যেকটা একটা ট্রানজ্যাকশন কিন্তু একদিনই হবে না, অনেকবার ট্রানজ্যাকশন হবে। তো সবগুলাই কিন্তু সুন্দর করে সুশৃঙ্খলভাবে লিপিবদ্ধকরণ করা হবে। এই জন্য এই আবার লিপিবদ্ধকরণ করে ফিনান্সিয়াল অবস্থান, বেসিক্যালি ফিনান্সিয়াল অবস্থান মানে আর্থিক বিবরণী তৈরি করা হয়। আর্থিক বিবরণী বেসিক্যালি উপাদান কিন্তু 5টা: আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, হ্যাঁ, ব্যালেন্স শিট, আর্থিক বিবরণী মানে আর্থিক অবস্থার বিবরণী, আর একটা হচ্ছে যে নোট বা টিকা সমূহ, আর একটা হচ্ছে কি ওই নগদ প্রবাহ বিবরণী। এগুলা প্রস্তুত করা, এগুলা সম্পর্কে মানুষকে জানানো যাদের স্বার্থ জড়িত আছে, এটি তো বেসিক আলোচনা হইলেও আশা করি। আমাদের হিসাব যে আধুনিক পদ্ধতিতে 5 প্রকার, 5 প্রকারের মধ্যে একটা সিম্পল যে বিষয়টা, এই দুইটা কিন্তু সাধারণত কি থাকবে, সাধারণত ডেবিট, অর্থাৎ ওরা সাধারণত সবসময় রেওয়াবিলের ডেবিট পাশে বসে। আর এটা সাধারণত কি থাকবে, ক্রেডিট। এটা কিন্তু সাধারণত মনে রাখবা। কিন্তু এই সাধারণত যে দুইটা জিনিস ডেবিট ছিল, আর ডেবিটটা হিসাবে বামপক্ষ আর ক্রেডিট হল হিসাবে ডানপক্ষ, সুবিধা গ্রহণকারী সুবিধা প্রদানকারী বিভিন্ন নামে বলা হয়। যদি এই দুইটা বিষয় কি পাই, বৃদ্ধি পাই, এগুলো আমরা ট্রানজ্যাকশন পরেই কিন্তু বুঝতে পারবো। আর যদি হ্রাস পাই বা কমে যায়, কখন কমে যায় সেটাও আমরা বুঝি, তাহলে কি হবে, ক্রেডিট হবে। আর এই তিনটা যে আছে, এই তিনটা প্রত্যেকটা সংখ্যায় কিন্তু দিব। এই দুইটা যদি কি হয়, হ্রাস পাই, হ্রাস পেলে কি হবে, ডেবিট হবে কমে গেলে। আর যদি বৃদ্ধি পাই তাহলে কি হবে, ক্রেডিট হবে। অর্থাৎ আগের যে দুটো ডেবিট ছিল বাড়লে আবার ডেবিট হবে, আগের যে দুটো ক্রেডিট ছিল সেটি বাড়লে আবার ক্রেডিট হবে, কমলে তার অপোজিট হবে। আশা করি এই বিষয়টা ক্লিয়ার তোমাদের, এটা নিয়ে কারো সমস্যা থাকবে না। এখন তোমাদের বুঝতে হবে যে সম্পদ আসলে কি। সম্পদ বিষয়টা হচ্ছে এমন, সম্পদ হচ্ছে এমন উপাদান, যে উপাদান কি করা হয়, যে উপাদানে প্রতিষ্ঠানের মুনাফা অর্জনের সক্ষমতা, মুনাফা অর্জনের ক্ষমতা বৃদ্ধি করে এবং দায় পরিশোধের ক্ষমতা রাখে। তো সব জিনিস কিন্তু আমি যদি কর্মচারী রাখি, বেতন দিই, আমি কিন্তু 2 বছর পরে তার দ্বারা আর কোনো বেনিফিট পাবো না। যতদিন বেতন দিব ততদিন সে কাজ করবে, বেতন নাই সে কাজ করবে না। এটা সিম্পল বিষয়, এটা আমরা সবাই বুঝি। কিন্তু যদি আমি একটা সম্পদ ক্রিয়েট করি, এই যে সম্পদের কারণে আমি যদি একটা বিল্ডিংয়ে ভাড়া থাকি সারা জীবন, অনেক টাকা ভাড়া পরিশোধ করলে কিন্তু আমি কি পাবো না, অনেক টাকা ভাড়া পরিশোধ করলে আমি কোনো সুবিধা পাবো না। কিন্তু আমি যদি বাড়িটা বা প্লটটা কিনে নিই তাহলে আমি সারা জীবন সুবিধা পাবো। এই বিষয়গুলো আমরা সহজেই বুঝি। সংখ্যাগুলো একটু একটু বলে রাখি, লিখে রাখার তো অত বেশি প্রয়োজন নাই, কিন্তু ঢাকা ইউনিভার্সিটি বা অনেক ইউনিভার্সিটিতে এখন রিটেন পরীক্ষা আসে, এই জন্য একটু লিখে রাখাও দরকার। আর কিছু যদি না জানি তাহলে কিন্তু লেখা যায় না, বলা যায় না। ভাইবাতে গেলে কিছু জিজ্ঞানু প্রশ্ন করলে উত্তর করা যায় না। নেটে হয়তো একটু ডিস্টার্ব দিতে পারে, এদিক সেদিক হইতে পারে, তারপরেও আশা করি সবটুকু ভিডিও দেখলে যে কোনো এক সময় লাইটটা ফোকাসটা চলে আসবে। তাহলে সম্পদ এবং খরচ, এই দুইটা। আর খরচ হচ্ছে কি, সম্পদের যে বিষয়টা আমরা বুক করে ফেলি, ইউজ করে ফেলি, সেটাই হচ্ছে সম্পদ, সেটাই হচ্ছে খরচ।
নগদ টাকা যার বিনিময়ে আমরা ত্যাগ করে ফেলি, মানে যে যে বিষয়ের রিটার্নটা আমরা নিয়ে নিই, সম্পদের যতটুকু আমরা কনজিউম করে ফেলি সেটাই হচ্ছে খরচ বেসিক্যালি। আর সেই কনজিউম আমরা বিভিন্নভাবে করতে পারি, ব্যবহারের কারণে করতে পারি, আবার মূল্য হ্রাসজনিত হইতে পারে, বিভিন্ন কারণে কিন্তু সেই মূল্য হ্রাস পায়। সেই হ্রাসজনিত নামটাই কিন্তু বেসিক্যালি, যেমন আমরা নগদ টাকা কি করতে পারি, আমরা নগদে যদি বেতন দিই, আমরা ব্যয়গুলো তো নগদে অনেক সময় করি, তাহলে নগদ তো আমাদের সম্পদ, সম্পদ কনজিউম হয়ে যাচ্ছে, মানে আমরা সার্ভিস নিয়ে গেছি। নেট কি ডিস্টার্ব দেওয়া শুরু করলো? কোনো সমস্যা হলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে স্টুডেন্টরা যোগাযোগ করতে পারো। আমি একদিনে বেশি বোঝাতে চাচ্ছি না, যেন তোমরা আস্তে আস্তে কমপ্লিট করতে পারো। সম্পদ লিখলাম, খরচ লিখলাম, আয়, আর্থিক সুবিধা নিব, সার্ভিস দিব, সেটা হচ্ছে আয়। আয় বিভিন্নভাবে অর্জিত হয়, মূলধন জাতীয় হয়, মুনাফা জাতীয়। খরচটাও দুই ধরনের হয়, মূলধন জাতীয়, মুনাফা জাতীয় হয়। দায় হচ্ছে প্রতিষ্ঠানের বা মালিকের যে দাবি, মালিক ব্যতীত অন্য পক্ষের যে দাবি, সেটা হচ্ছে দায়ী। আর মালিকের দাবিটা হচ্ছে মালিকানা সত্ত্ব। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। তো একটা সমীকরণ, হিসাব সমীকরণের মৌলিক উপাদান তিনটা, এটি মনে রাখবো তোমরা। হিসাব সমীকরণের কি, এটা একটু লিখে রাখি, অনেক স্টুডেন্টদের জিগাইলে এটি আর বলতে পারে না। হিসাব সমীকরণের মৌলিক উপাদান কয়টা? হিসাব সমীকরণের মৌলিক উপাদান হচ্ছে তিনটা। সমীকরণের মৌলিক উপাদান কয়টি? তিনটি। প্রশ্ন হচ্ছে কি কি? সম্পদ, 2 নম্বরে হচ্ছে দায়, তারপর হচ্ছে কি মালিকানা সত্ত্ব। এই তিনটা বিষয় মনে রাখবো সবাই। সম্পদ তো বুঝছি, প্রতিষ্ঠান, মালিক প্রতিষ্ঠানকে যা দিবে সবগুলাই হচ্ছে কি প্রতিষ্ঠান। মালিক প্রতিষ্ঠানকে যা দিবে সবগুলাই হচ্ছে মালিকানা সত্ত্ব বা মূলধনের অংশ। আর মালিক যদি প্রতিষ্ঠান থেকে কিছু নেয়, সেগুলো হবে কি? সেটি হবে উত্তোলন। মালিক যদি প্রতিষ্ঠান থেকে নেয় তাহলে হবে উত্তোলন। মালিকের কোনো ব্যয় যদি প্রতিষ্ঠান বহন করে তাহলে হবে উত্তোলন। আর প্রতিষ্ঠানের কোনো ব্যয় যদি মালিক বহন করে, তাহলে সেটা কি হবে? মূলধন। মনে রাখতে হবে তোমাদের অবশ্যই বিষয়গুলা, উত্তোলন এবং মূলধন। এবার আসে, আস্তে আস্তে বলে যাচ্ছি যেন কোনো ঝামেলা না হয়, সহজেই বুঝতে পারো বিষয়গুলা। এবার আমি শুরু করব তাহলে হিসাব সমীকরণ। আরেকটা বিষয়, যেহেতু সমীকরণটা লিখছি, সমীকরণের মধ্যে আরেকটি বিষয় আলোচনা আছে, সেই আলোচনাটা আগে শেষ করি। নেটে কিন্তু মাঝে মধ্যে ডিস্টার্ব দিতেই পারে। ডিস্টার্ব দিলে সবটুকু ভিডিও যে দেখবা তার কোনো সমস্যা হবে না আশা করি। তাহলে আমরা আসি হিসাব সমীকরণে। মালিকানা সত্ত্ব হিসাব সমীকরণটা কি? এ ইকুয়াল টু এল প্লাস ও ই, এই হলো বেসিক উপাদান। আর এই যে ও ই বা শুধু ই, এই মালিকানা সত্ত্ব আবার একটু, যেহেতু সমীকরণটা লিখছি, এটা একটু বিস্তারিত লিখে দিয়ে সুবিধা হবে, সেজন্য কি সমীকরণটা 3 ভাবে আসতে পারে। এই যে একটা সমীকরণের রূপ, আর একটা হচ্ছে এল এ মাইনাস এল সমান কি ও ই অথবা শুধু ই। আমরা তো সমাধানের অঙ্ক তো পারি, যদি ও ই বা ই মাইনাস করি তাহলে কি হবে? এল এর সমান হবে। এই তিনটা থেকে যে কোনো ফর্মেটেই আসো, সমীকরণটা কিন্তু সঠিক। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। এটি ভার্সিটি অ্যাডমিশন পরীক্ষা, ইভেন ঢাকা ইউনিভার্সিটি কিন্তু এই টাইপের একটা আসছিল যে কোন সমীকরণের ফর্মেটটা সঠিক। এই একমাত্র এই তিনটা থেকে যে কোনো একটা ফর্মেট কিন্তু সঠিক, বাকিগুলা কিন্তু সঠিক না। মনে রাখতে হবে তোমাদের। এই যে ই বা ওই মালিকানা সত্ত্বকে প্রভাবিত করি, আমি এই বিষয়টা একদম লিখিয়ে দিচ্ছি। মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে উপাদান কয়টি? আশা করি দেখা যাবে, দেখা না গেলে সময় নিয়ে একটু দেখে নিবা। মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে উপাদান হচ্ছে কয়টা? 4টি। কয়টি উপাদান? 4টি উপাদান। কি কি? 2টা কারণে মালিকানা সত্ত্ব বাড়ে, আর 2টা কারণে মালিকানা সত্ত্ব কি হয়? কমে। মালিকানা সত্ত্ব যেমন মূলধন এবং আয়, এই 2টা কারণে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। কি পাই? বৃদ্ধি পায়। আর 2টা হচ্ছে উত্তোলন এবং ব্যয়। এই 2টা কারণে মালিকানা সত্ত্ব কি পাই? হ্রাস পায়।
মনে রাখতে হবে অবশ্যই এই 4টা বিষয় তোমাদের। আর মালিকানা হিসাব সমীকরণে বর্ধিত রূপ কিন্তু আসতে পারে, অনেক সময় দেখবা বর্ধিত রূপ আসতে পারে। তাহলে এল প্লাস সি মানে ক্যাপিটাল, এডিশনাল ক্যাপিটালও থাকতেও পারে, নাও থাকতে পারে, আর বা আই থাকতে পারে, ইএক্স মানে এক্সপেন্স, ডি মানে ড্রয়িংস মানে উত্তোলন, এমন হইতে পারে। হ্যাঁ, এই সবটুকু কিন্তু মালিকানা সত্ত্বের বিষয়। এই এই অল্প স্বল্প বিষয় তোমাদের জেনে রাখতে হবে অবশ্যই। তাহলে সামনে তোমাদের ভালো করা সম্ভব। তাহলে আমাদের আলোচনা হয়ে গেল হিসাব সমীকরণ, হিসাব। এবার আসে ওই যে বলছিলাম যে কাঠামোগত পরিবর্তন, মানে যে আর্থিক পরিবর্তন যে 2 ধরনের হতে পারে। আর্থিক পরিবর্তনটা হবে যে সেটা বুঝবো কি করে? যেমন আমি যদি বলি 10,000 টাকা কর্মচারী, 10,000 টাকা মাসিক বেতনে কর্মচারী নিয়োগ দেওয়া হলো, সেটা কি লেনদেন হবে কিনা, এ বিষয়ে তো কনফিউশন থেকে যায়। সেটা টাকাও তো আছে, মানুষও আছে, তাহলে এটা কি লেনদেন হবে? সেটা কিন্তু লেনদেন হবে না। হবে না যে আর্থিক অবস্থার যে পরিবর্তন, এটা কিন্তু মুখ দিয়ে শুধু বললেই হবে না যে আর্থিক অবস্থার পরিবর্তন, একদম প্রমাণ সাপেক্ষে হতে হবে। যেমন কি 2 ধরনের আর্থিক অবস্থার পরিবর্তন হয়। একটা পরিবর্তন কি নিট পরিবর্তন, নিট আর্থিক অবস্থায় কি পরিবর্তন? নিট পরিবর্তন, অথবা গুণগত পরিবর্তন। নিট বা পরিমাণগত পরিবর্তন, নিট বা কি পরিমাণগত পরিবর্তন। এটি ভার্সিটি অ্যাডমিশন পরীক্ষা পর্যন্ত আসে, এমসিকিউতে তো আসবেই, অনেক মোস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো। আর একটা হচ্ছে কি কাঠামোগত বা গুণগত পরিবর্তন, গুণগত পরিবর্তন। এবার আমরা দেখব যে প্রতিষ্ঠান যে সমীকরণটা আছে, একটু হয়তো কিন্তু এদিক সেদিক হইতেই পারে নেটে ডিস্টার্বের কারণে। আমি সবটুকু দেখাচ্ছি আবার, যারা সবটুকু দেখো নাই দেখে নিতে পারবা, লিখে রাখবা অবশ্যই। একটা ক্লাসে এতটুকু তোমরা অবশ্যই জেনে রাখবা। তো হিসাব সমীকরণের জাবেদা নির্ণয় কীভাবে করতে হবে মোটামুটি আলোচনা করব। আর তোমাদের পাঠ্য বই যে 9 10 যে পাঠ্য বই আছে দেখবে, পঞ্চম অধ্যায় জাবেদা অধ্যায়ের মধ্যে জাবেদা লেখার সাধারণ নিয়মাবলী আছে কতগুলা, সেই নিয়মগুলো অবশ্যই সবাই একটু ভালো করে জেনে রাখবা। এই বেসিক রুলসগুলো না জানার কারণে ইন্টারমিডিয়েটে উঠে স্টুডেন্টগুলো কিছুই পারে না। জাবেদা মানে কিছুই মনে হয় যে ওরা নতুন আসছে, কলেজে ভর্তি হওয়ার পরে ওদের কাছে মনে হয় নতুন, ওরা কিচ্ছু পড়াশোনা করে আসে না, এমন মনে হয়। এই ভয়ভীতি দূর করার জন্য আমি শুরু করতে যাচ্ছি যে 9 10 ভিত্তিক যদি স্টুডেন্টগুলো ভালো হয়, সে বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোক তে ভালো কিছু করবে আশা করি। এবার আমরা এই লেখা হয়তো কিছুক্ষণের মধ্যে নেট যদি ডিস্টার্বটা চলে যায়, ক্লিয়ার হয়ে যাবে আশা করা যায়। নেটের কারণে একটু হয়, নেটে একটু বিরক্ত হইতেই পারে, কিন্তু তোমরা বিরক্ত হয়ে কিন্তু ক্লাস থেকে চলে গেলে হবে না। অবশ্যই ক্লাসটা ভালো করে দেখতে হবে, বুঝতে চেষ্টা করতে হবে, তাহলে তোমার কাজে লাগবে। সবগুলো তোমার সবসময় তোমার পজিটিভ থাকবে না। আমরা নেটটা দেখতেছি, নেটের অবস্থা উন্নতি হলেই আমি পরবর্তী পর্যায়ে শুরু করতে যাচ্ছি। দেখা যায় কি না একটু দেখবা, বলবা একটু। আমি সবটুকু লেখা যখন লাইনটা সঠিক হয়ে যাবে আমি করবো। তা আমরা সমীকরণ তো দেখছি যে কোনো প্রতিষ্ঠানে যদি সম্পদ হয়, 1 নাম্বারটা নিয়ে আলোচনা করছি। এবার কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। লেখাটা একটু দেখে রাখবা, লিখে রাখবা। আমি তোমাদের একটু খাতাটা সবটুকু যা লিখছি দেখাচ্ছি এই জায়গায়। মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে উপাদান সব লেখা আছে, আশা করি তোমরাও দেখতে পারবা। লাইভ ক্লাসে একটু ডিস্টার্ব হবেই, তোমার সবটুকু তো 100% তুমি পারবা না, একটু এদিক সেদিক হবেই, তার মধ্যেই কাজ করে আমাদের যেতে হবে। বিরক্ত হওয়ার কিছু নাই, কষ্ট করে হইলেই জানতে হবে তোমাদের। যাদের আগ্রহ আছে তারা কষ্ট করেই জানবে, যাদের আগ্রহ নাই তাদের কিছু করার থাকবে না। তাহলে
কাঠামোগত নিট পরিবর্তনটা কি সেই বিষয়টা আমি একটু বলি। নিট পরিবর্তন বা গুণগত পরিবর্তন, কাঠামোগত বা নিট পরিবর্তন বা পরিমাণগত পরিবর্তন, আর কাঠামোগত বা গুণগত পরিবর্তন। আমরা সমীকরণটা এইমাত্র দেখে আসছি সমীকরণটা কীভাবে লিখতে হয়। আমরা সমীকরণ দেখে আসছি, যদি এ ইকুয়াল টু কী হয় এল প্লাস ওই অথবা ই, সেই ক্ষেত্রে আমার অ্যাসেট যদি 10,000 টাকা হয় আর লাইবিলিটি যদি 2,000 টাকা হয়, তাহলে মালিকানা সত্ত্ব জানি 8,000 টাকা। এবার যদি বলা হয় কোন লেনদেনের কারণে মালিকানা সত্ত্বের এর গুণগত পরিবর্তন হবে, পরিমাণগত বা কাঠামোগত পরিবর্তন হবে কোন ট্রানজ্যাকশনের কারণে, সেই একটা উদাহরণ যদি বলে, বেতন প্রদান যদি দেওয়া হয়, বেতন প্রদান দিলে 2,000 টাকা 1,000 টাকা যদি বেতন দিই, তাহলে মালিকানা সত্ত্ব কমে যাবে। আর যেহেতু ক্যাশ পরিশোধ করেছি, তাহলে ক্যাশও কমে গেল। তো এই পক্ষের যোগফল 9,000 টাকা, আর এই পক্ষের যোগফল কত? 9,000 টাকায়। 7,000 থেকে 8,000 থেকে 1,000 চলে গেলে 7,000, 7 আর 2 9,000 টাকা। অর্থাৎ ডান পক্ষ বাম পক্ষ সমীকরণটা সবসময় প্রতি মুহূর্তের জন্য কী থাকবে? সমান থাকবে। এই যে সমীকরণের মোট যোগফলের যে পরিবর্তন, সেই পরিবর্তনের নাম হচ্ছে গুণগত বা না পরিমাণগত বা নিট পরিবর্তন। মনে রাখবা, এটি ভার্সিটি অ্যাডমিশনও কিন্তু আসে। যদি বলা হয় ঋণ পরিশোধ করা হলো, তাহলে দায় কমে যাবে, নগদ কমে যাবে। যদি বলা ঋণ গ্রহণ করা হলো, যদি আগের সমীকরণটা আমি ঠিক রাখি, 2,000 টাকা 3,000 টাকা ঋণ গ্রহণ করলে আমার টাকার পরিমাণ হবে কত? 13,000 টাকা। আর এদিকে কী হবে? ঋণটা 2,000 হয়ে যাবে কত? 5,000 টাকা। আর এদিকে ছিল কত? 8ই থাকবে। যেহেতু মনে রাখবার একটা বিষয়, দায় এবং সম্পদের কারণে মালিকানা সত্ত্বের কোনো প্রভাব হয় না। অর্থাৎ সমীকরণের মোট যোগফল যদি পরিবর্তন হয় যে ট্রানজ্যাকশনের কারণে, সেই ট্রানজ্যাকশনের নাম হচ্ছে কি? নিট পরিবর্তন বা পরিমাণগত পরিবর্তন। এবার আসি কাঠামোগত বা গুণগত পরিবর্তনটা কি সেটা একটু বলি। সেটা হচ্ছে যদি বলা হয় যে যে মালিক ব্যক্তিগতভাবে ঋণ পরিশোধ করে দিল, তাহলে মালিক যদি ব্যক্তিগতভাবে ঋণ পরিশোধ করে দেয়, 10,000 টাকা ছিল এই পাশে সম্পদ, 2,000 টাকা ছিল এটা, আর মালিকানা ছিল 8,000 টাকা। যদি মালিক ব্যক্তিগতভাবে 1,000 টাকা ঋণ পরিশোধ করে, দেখবে ঋণটা কিন্তু 1,000 কমে যাবে। মালিক ব্যক্তিগতভাবে পরিশোধ করার কারণে মালিকানা কিন্তু 1,000 বেড়ে যাবে। তার মানে এই পাশের যোগফল কত হবে? এই পক্ষের টোটাল যোগফল কিন্তু ওই 10,000 টাকায় হবে। এদিকেও 10,000, এদিকেও কত হবে? 10,000। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। একটু দেখতে চেষ্টা করো। হ্যালো অন্তরা, এই বিষয়টা একটু ক্লিয়ার করার জন্য চেষ্টা করো যে যদি কি হয়, সমীকরণের উভয় পক্ষের কোনো যোগফলের পরিবর্তন না হয়, সেই পরিবর্তনের নাম হচ্ছে কাঠামোগত বা গুণগত পরিবর্তন। নগদের যদি কোনো সম্পদ ক্রয় করা হয়, তাহলে আমার কি হবে? নগদ যদি 5,000 টাকা হয়, 10,000 থেকে 5,000 চলে গেলে যন্ত্রপাতি যদি আরও 5,000 টাকা বেড়ে যায়, তাহলে এদিকে কত হবে? সেই 10,000 টাকা। এদিকেও কত? সেই আগের 10,000 টাকায় কিন্তু কাছে। অর্থাৎ মোট যোগফলে যদি কোনো পরিবর্তন না হয়, সেই পরিবর্তনের নাম হচ্ছে গুণগত বা কাঠামোগত পরিবর্তন। এই বিষয়টা তোমরা অবশ্যই মনে রাখবা সিরিয়াসলি, তাহলে আশা করি আর কোনো সমস্যা থাকবে না তোমাদের। এবার আসবো আমি তাহলে কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তোমাদের এই বিষয়গুলো আলোচনা হয়ে গেছে। আবার একটু মনে রাখবা যে প্রতিষ্ঠানকে মালিক যা দিবে সেটি হচ্ছে মূলধন, প্রতিষ্ঠান থেকে মালিক যা নিবে সেটা হচ্ছে উত্তোলন। মালিকের নামে দুইটা হিসাবে এই প্রতিষ্ঠান সংরক্ষণ করা হয়। পণ্য চেক মালের নামে কোনো হিসাব খোলা যাবে না। আমাদের যে হিসাব বিজ্ঞানে যে প্রথম যে ট্রানজ্যাকশন, প্রথম যে লিপিবদ্ধকরণ, হিসাবে শ্রেণীবিভাগ, লেনদেন কিনা, আবার 6টা গুরুত্বপূর্ণ দলিল আছে। তোমরা যারা যে ইয়ার মধ্যে আসো, মাত্র সদ্য বই কিনেছো, তোমরা এই বিষয়গুলো অবশ্যই জেনে রাখবা। এই তোমাদের আমি কাজ দিচ্ছি, হ্যাঁ, এই কাজগুলো একটু দেখে রাখবা ভালো করে। সেটা হচ্ছে কি কাজটি, তোমরা দেখবা যে চালান আছে, হ্যাঁ, বইয়ের মধ্যে দেখবা চালান আছে, ক্যাশ মেমো আছে, ডেবিট ভাউচার আছে। এটি পরীক্ষায় আসবে, হ্যাঁ, অবশ্যই আসবে। ডেবিট ভাউচার আছে। এই যে 6টা বিষয় যদি তুমি পেরে যাও, তাহলে পরীক্ষায় তুমি 6 থেকে 4 নাম্বার পাবে। একটা এমসিকিউ অবশ্যই কমন থাকবে। 6টা দলিল টোটাল। ডেবিট নোট,
ক্রেডিট নোট। আমি শর্ট করে বলে দেব, চালান হচ্ছে ধারে ক্রয় বিক্রয় প্রামাণ্য দলিল। হ্যাঁ, ধারে ক্রয় যখন লেনদেন হয় তখন হচ্ছে চালান ব্যবহার করা হয়। আর ক্যাশ মেমো হচ্ছে নগদ লেনদেনের ক্ষেত্রে ক্যাশ মেমো ব্যবহার করা হয়। ক্যাশ মেমো 3 ধরনের তৈরি করা হয়। মূল কপি ক্রেতাকে দেওয়া হয়। আর নেটটা একটু ডিস্টার্ব দিতেই পারে, মনে রাখবা। আর হচ্ছে যে ডেবিট ভাউচার, যাবতীয় খরচ এবং ব্যয়গুলো ডেবিট ভাউচারে লিপিবদ্ধ করা হয়। যাবতীয় আয় এবং বিক্রয়গুলো ক্রেডিট ভাউচারে লিপিবদ্ধ করা হয়। মোবাইলটা একটু ডিস্টার্ব দেয়, যার কারণে একটু সমস্যা। তাহলে ক্লাস বেশিক্ষণ না নিয়ে শেষ করে দিব প্রয়োজনে। মোবাইলটা বারবার নেটে প্রবলেম দিচ্ছে, রেজুলেশন বারবার ওঠা নামা করতেছে। আর ডেবিট নোট হচ্ছে ক্রয়কৃত পণ্য ফেরত দিলে যে আমরা চিঠি লিখে দিই যে পণ্যটা কী কারণে ফেরত দিলাম, ব্যাখ্যা সম্বলিত যে চিঠি বা পত্র বিক্রেতা বরাবর ক্রেতা কর্তৃক প্রস্তুত করে যে প্রেরণ করা হয়, সেটার নাম হচ্ছে ডেবিট নোট। ক্রেডিট নোট হচ্ছে আমি যে পণ্য ফেরত দিলাম, বিক্রেতা পণ্যটা ফেরত পেয়ে আমার কাছে যে আবার রিপ্লাই উত্তর দিবে, হ্যাঁ আপনার পণ্যটা আমি বুঝে পেয়েছি, তার নাম হচ্ছে ক্রেডিট নোট। ডেবিট নোট, ক্রেডিট নোট, এই 6টা বিষয় জেনে রাখবা ভালো করে। হিসাবের শ্রেণীবিভাগ করবা। তারপরে হচ্ছে আলোচনা আর হচ্ছে আরেকটা বিষয় জেনে রাখি যে জাবেদার গড়টা অনেকেই পারে না, সেই গড়টা আমি একটু করে দিই। জাবেদার গড়টা হবে বেসিক্যালি এমন: এই পক্ষ হবে তারিখ, হিসাবের নাম ও ব্যাখ্যা, এটা হবে প্রতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। যারা সায়েন্সে মাত্র আসছে বা সদ্য যারা ইন্টারমিডিয়েট 9-এ কমার্স দিছে, তাদের তো একদম জাবেদার গড় করাই পারে নাই। তো ডেবিট টাকা, ক্রেডিট টাকা, এই গড়গুলো এত বড় দরকার নয়, কম করলেও হবে। ডেবিট টাকা, ক্রেডিট টাকা, হিসাবের নাম বা শিরোনাম ও ব্যাখ্যা, আর এদিকে হচ্ছে তারিখ। তো জাবেদা নির্ণয়ের জন্য হিসাব আসলে বেসিক্যালি পারতে হবে। হিসাব যদি ভালো করে পারো তাহলেই তোমাদের আর কোনো সমস্যা হবে না। জাস্ট তোমাদের মনোযোগ দরকার। সমস্যা হলে কমেন্টস